বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। শুনেছো ব্যাপারটা? হ্যাঁ গো, শুনলুম। কি বাজে ব্যাপার বলো তো। চৌধুরীদের চণ্ডীমণ্ডপেই কথাটা প্রথম শুনলাম। পরাণ বাগদির ছেলেটাকে নাকি আজ দুপুরে কুমিরে টেনে নিয়ে গেছে। ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে গিয়েছিল। বিনয় বলল, পুকুরে কুমির? নদীর জলে হলে তাও বিশ্বাস করতাম, কিন্তু পুকুরে কি জানি বাবু, বাপের জন্ম তো এই পুকুরে কুমির আছে বলে শুনিনি। রামকানাই বাড়ুজ্জে মশাই বললেন, ঘোষেদের পুকুরে যে কুমির আছে তা তো জানতাম না ভায়া। আহা হা হা, অমন জোয়ান ছেলেটা কিনা কুমিরের পেটে গেল। ন্যায়রত্ন মশাই মুখে চুপচুপ করে শব্দ করে বললেন, এ গায়ে কত কি যে দেখবো, 3 কাল গিয়ে 1 কালে থেকেছি। এখনই ঝাপসা চোখে এইসব কীর্তি দেখতে হচ্ছে। হে মহাদেব, আর যে হয় না ঠাকুর, এবার তুলে নাও। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি আর কি জানবে ভায়া, পড়াশোনা শেষ করে শহরে গিয়ে কাজ নিয়েছো। এদিকে প্রত্যেক দিন এক একটা ঘটনা ঘটছে গায়ে। কার অভিশাপে যে এমন হচ্ছে, না হলে কি আর বাঘ দিবামুনে মাখামাখি হয়? রামো, ঘোর কলি, বুঝলে ভায়া, ঘোর কলি। হ্যাঁ, সত্যি বলেছেন ন্যায়রত্ন মশাই, সত্যি। কি যে হবে কে জানে। The Dark Hour Tales, your horror fantasy. নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। ভয় এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে জাগিয়ে তোলে কৌতূহল। ছোটবেলা থেকেই আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে অনেক অজানা ভয়। একবার ভাবুন তো, সেই অজানা ভয়গুলো যদি সত্যি হয়ে আমাদের চোখের সামনে চলে আসে, তাহলে কেমন হবে? আজ শুনবে দেবর্ষি চক্রবর্তী পণ্ডিতের কলমে নরখাদক। আমি শহরে চাকরি করি, তা আজ প্রায় বছর 10 হলো। তবুও কখনো ছুটি পেলেই নিজের গ্রামে ছুটে আসি। শহরে সব কিছু ভালো, তবে এমন মন ভালো করা পরিবেশ নেই। পাখির কলতান, গাছের পাতার হাওয়ার শিরশির করে ওঠা, নদীর জলোচ্ছ্বাস। তাছাড়া এখানে আমি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আজলা ভরে নদী থেকে জল তুলে খাওয়ার যে আত্মিক পরিতৃপ্তি, সে স্বাদ শহরের মানুষদের বোঝাতে যাওয়াই বৃথা। শহরে সব থেকেও যেন মনে হয় অনেক কিছুই নেই। এক নিঃসীম শূন্যতা গ্রাস করে। সন্ধ্যা হতেই গাঁয়ের কিছু মানুষ এই চণ্ডী মণ্ডপে গাঁয়ের ভালো মন্দ ও নানা রকম আলোচনায় মগ্ন হয়। আমিও গাঁয়ে এলে এই আলোচনায় অংশগ্রহণ করি। অবশ্য আজকের প্রসঙ্গ মূলত পরাণ বাগদির ছেলে সুবোধকে নিয়ে। নানা রকম কথাবার্তা চলছে। আমি হাত ঘড়িটা একবার দেখে নিলাম। রাত 8টা বেজে গেছে। হাত ঘড়িটা দেখে নিয়ে উঠতে যাব, এমন সময় শিবু বলল, আরে সমরদা, বাড়ি যাচ্ছ নাকি? আমি বললাম, হ্যাঁ রে, মা একা রয়েছে বাড়িতে। সে বলল, চলো তবে আমিও যাই। শ্মশানের দিকটা তো তেমন ভালো নয়, একসাথে গেলে ভয় করবে না।
আমি তাকে হেসে বললাম, চল তবে, তোকে বাড়ি পৌঁছে দিয়েই বাড়ি ফিরব। শিবু আর আমি উঠে এলাম সেখান থেকে। চণ্ডীমণ্ডপ থেকে খানিকটা হেঁটে গেলেই হিজেলের জঙ্গল, সেটা পেরিয়ে শ্মশান। অন্ধকার রাস্তা ধরে আমরা দুজনে হেঁটে চলেছি। হঠাৎ মনে পড়ল আমার পকেটে একটা ছোট টর্চ রয়েছে। পকেট থেকে সেটা বের করলাম। এবার বেশ পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতায় ঘষাঘষি করে হালকা একটা শব্দ তুলছে, যা শুনলে মন আকুল হয়ে যায়। হঠাৎ শিবু বলে উঠল, সমরদা, একটা কথা বলবো। কি রে? হ্যাঁ, বল না। হঠাৎ করে শিবু তার স্বর খুব নিচু করে বলল, তুমি কি বিশ্বাস করো যেটা রটেছে সেটা সত্যি? তার গলার সঙ্গে তাল মিলিয়ে আমিও নিচু স্বরে বললাম, কেন, তুই বিশ্বাস করিস না? এটা কি বিশ্বাস করার মতো কথা? ছেলেটা পুকুরে নাইতে নামলো আর অমনি কুমিরে টেনে নিয়ে গেল, এটা হতে পারে? না হওয়ার কি আছে, সেটা তো বুঝতে পারছি না। হয়তো কোনোভাবে কুমিরটা পুকুরের কাছে এসে পড়েছে। সে তুমি যাই বলো, আমি কিন্তু কিছুতেই মানতে পারছি না। আমার কেমন যেন ঠেকছে। আহা, ঠেকার তো কিছু নেই, গ্রামের লোক তো ঘটনাটা দেখেছে। এইখানেই তো ঘটনাটা। সে কিরকম? গ্রামের আর কেউ তো ঘটনাটা দেখেনি, এটা শুধুমাত্র কানে শোনা। খবর কান পর্যন্ত প্রথমে যে পৌঁছে দিয়েছিল সে তো দেখেছে। দাদা, তুমি বুঝতে পারছো না, এটা একটা ষড়যন্ত্র। তোর হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? পরাণ বাগদির ছেলেটা এই ধরো 21-22 বছরের হবে। মাসখানেক আগে মুখুজ্জেদের মেয়ের সাথে নাকি ওর সম্পর্ক হয়েছিল। হ্যাঁ, গ্রামের কেউ কেউ দুজনকে একসাথে দেখেওছে। মুকুজ্জে? মানে আমাদের নির্মল মুকুজ্জে? ওর মেয়ে তো নীলিমা, আমি ওকে পড়াতাম, বেশ ভালো পড়াশোনা। না না, এ তো মোটেই ভালো কথা নয়। বামুন হয়ে বাগদিদের সঙ্গে মেলামেশা, এ তো আর শহর নয়। পাড়া গাঁয়ের মানুষ এইসব মানে সকলে। যাকে, তারপর কি হলো বল? বাগদিদের ছেলের সাথে মেয়ের মেলামেশার খবরটা মুখুজ্জে মশাইয়ের কানে উঠেছিল। তিনি মেয়েকে ঘরে আটকে রেখেছিলেন বেশ কদিন, আর পরাণকে ডেকে শাসিয়েছিলেন ছেলেকে যেন অন্য কোথাও পাঠিয়ে দেয়। কিন্তু মনের টান যেখানে আছে সেখানে কি আর কিছু বাধা হতে পারে? বাড়ির কাজের মেয়েকে হাত করে নীলিমা বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওঠে পরাণের বাড়িতে। সকলে ভয়ে তটস্থ হয়ে ওঠে, কিন্তু নীলিমা হুমকি দিয়ে বলে, আমি কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না। আর তোমরা যদি আমাকে থাকতে না দাও, এইখানে এই বাড়ির সামনে আমি গায়ে আগুন দেব, এই বলে রাখলাম। পরাণের ছেলে সুবোধ অনেক বলে কয়ে বুঝিয়ে তাকে বাড়ি ফিরতে বলে। নীলিমা বাড়ি ফিরে আসে, আর তারপর দিনই স্নান করতে গিয়ে সুবোধ নিখোঁজ হলো। আমি শিবুকে থামিয়ে দিয়ে বললাম, নিখোঁজ মানে? ওর দেহ পাওয়া যায়নি? না গো দাদা, এখনো কোনো খোঁজই পাওয়া যায়নি। তাহলে কুমিরে নিয়ে গেছে এই কথা কে বলল? রামপিয়ারি। রামপিহারি? সে আবার কে? মুখুজ্জে মশাইয়ের খাস চাকর রামপিয়ারি। সেই ঘটনাটা দেখে গ্রামের মানুষকে খবর দিয়েছিল। সে নাকি ওই সময় কি একটা কাজে ওই পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। সে দেখে সুবোধ জলে হাবুডুবু খাচ্ছে আর চিৎকার করছে। পুকুরের জল রক্তে লাল হয়ে উঠেছে। তখন সে দৌড়ে গিয়ে গায়ের লোকদের খবর দেয়। তার কথা অনুযায়ী কুমির ছাড়া অমন মরণ কামড়ার কেউ দিতে পারে না। তার মানে সেও দেখেনি কিসে টেনে নিয়ে গেল? না, সে শুধু দেখে সুবোধ চিৎকার করছে আর পুকুরের জল লাল হয়ে গেছে। তখন তার ধারণা হয় তাহলে হয়তো কুমিরেই কামড়ে ধরেছে। এমনটাই সে গায়ের লোকদের বলে। আমার তো সব কিছু কেমন ধোঁয়াশা লাগছে।
তার মানে সুবোধের সাথে আসলে কি হয়েছে সে ব্যাপারে গাঁয়ের কেউ কিচ্ছু জানে না। ঠিক ধরেছ, কারণ শুধুমাত্র রামপিয়ারির কথা শুনেই আজ এত আলোচনা চলছে। অথচ আশ্চর্যের বিষয় হলো আশেপাশের আর কেউ সেই চিৎকার শুনতে পায়নি। এমনকি রামপিয়ারি এসে যখন সকলকে খবর দিল, সাথে সাথে ছুটে গিয়েও তারা আর কেউ কিছুই দেখতে পেল না। একটা কথা বলো দাদা, এই অল্প সময়ের মধ্যে রক্তে লাল হওয়া পুকুরের জল কি স্বচ্ছ কাঁচের মতো হতে পারে? রামপিয়ারি খবর দেওয়ার সাথে সাথেই তো গ্রামের লোক ছুটে গিয়েছিল, তবে তারা কিছু দেখতে পেল না কেন? আর কুমিরেই যদি নিয়ে যাবে, তবে এমন ঘটনা তো আরো ঘটতে পারত। কই, এতগুলো বছর এখানে ছোট থেকে আছি, এই তো একই গায়ে, বলো না এমন কিছু শুনেছি কি আমরা? তার মানে সুবোধের সঙ্গে আসলে কি হয়েছে সে ব্যাপারে গাঁয়ের কেউ কিচ্ছু জানে না। আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। তোর কথাগুলো বেশ ভাবিয়ে তুলছে রে। তোর কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমার ধারণা ওকে গুম করে দেওয়া হয়েছে, না হলে ওকে খুন করা হয়েছে। কিন্তু এর সমাধান কি হবে? তবে গ্রামের সকলে মেনে নিলেও সুবোধের মা কিছুতেই মেনে নেয়নি। শোকে পাথর হয়ে গেছে সে। নীলিমাকে সাপ সাপান্ত দিচ্ছে, কিন্তু এদিকে তো আরেক বিপদ। আবার কি বিপদ? শুনলাম এই খবরটা শোনার পর থেকে নীলিমা ঘরে দৌড় দিয়েছে। আমার বড় ভয় করছে দাদা। মেয়েটা সুবোধকে বড্ড ভালোবাসতো, ও আবার কিছু করে না বসে। এইসব আলোচনা করতে করতে আমরা শ্মশান পেরিয়ে বুড়ো বটতলা পেরিয়ে শিবুদের বাড়ির কাছে পৌঁছালাম। আমি বললাম, আচ্ছা চলি রে শিবু, কাল বিকেলে একবার আসিস চণ্ডী মণ্ডপে। যে কটা দিন এখানে আছি, আয় না, একসাথে গল্পগুজব করা যাবে। আচ্ছা দাদা, যাবো ক্ষণ, তবে যা বললাম সেটা একটু ভেবে দেখো। আমি একটু হেসে বাড়ির পথে পা বাড়ালাম। বাড়ি ফিরে গিয়েও কিছুতেই শান্তি পেলাম না। শিবুর কথাগুলোই ভাবতে লাগলাম। যদি ওর কথাগুলো সত্যি হয়ে থাকে তবে এই গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। খেতে বসেও ভালো করে খেতে পারলাম না। মনের মধ্যে সুবোধের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা ঘুরপাক খেতে লাগলো। মা আমার অস্থিরতা লক্ষ্য করে বলল, কি হয়েছে রে খোকা? তোকে এমন অস্থির দেখাচ্ছে কেন? চণ্ডী মণ্ডপ থেকে ফিরে আসার পর থেকেই দেখছি কেমন যেন উসখুস করছিস। কি হয়েছে খুলে বল বাবা। আমি অন্যমনস্ক হয়ে বললাম, কিছু হয়নি। আমি তোর মা, আমার কাছে লুকোবি বাবা? এই তো মাত্র কয়েকটা দিনের জন্য এই পোড়া গাঁয়ে আসিস, কোনো ঝামেলার মধ্যে আবার জড়িয়ে পড়িস নে। গাঁয়ের অবস্থা খুব একটা ভালো নয়। তোকে কেউ কিছু বলেছে কি? গাঁয়ের অবস্থা ভালো নয়? কেন বলছো, কি হয়েছে? মা উঠে দাঁড়ালো, চোয়াল শক্ত করে বলল, শোনো খোকা, তোমাকে পড়াশোনা শিখিয়েছি, শহরে কাজ করতে পাঠিয়েছি। আমি চাই না গাঁয়ের অশিক্ষিত মানুষগুলোর সঙ্গে তুমি বেশি মেলামেশা করো। এই গাঁয়ে কোনো দিন কোনো উন্নতি হবে না। দিন দিন এমন সব ঘটনা ঘটছে, কেলেঙ্কারির এক শেষ। ছি 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 ছি। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই মা পায়ে তপ তপ শব্দ করে রান্নাঘরের দিকে চলে গেল। পরের দিন গ্রামে হইচই পড়ে গেল। ছুটে দেখতে গেলাম নীলিমা তখনও ঘরের দোর খোলেনি। কাল দুপুর থেকে সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। মুকুটচে গিন্নি কেঁদে কেঁদে সারা হচ্ছে।
বাড়ির দাসী বিমলা ঘন ঘন বাতাস করছে তাকে। মুকুজ্জে মশাইয়ের আদেশে জনা কয়েক লোক বাঁশ নিয়ে এসেছে। ভিড়ের মধ্যে শিবুকেও দেখতে পেলাম। সে হাত নেড়ে তার উপস্থিতি জানালো। আমিও প্রত্যুত্তরে হাত নাড়লাম। অনেক মানুষের ভিড় ঠেলে শিবু আমার পাশে এসে দাঁড়ালো। তারপর কানের কাছে মুখ নিয়ে এসে বলল, কি কেমন বুঝছো? কাল সকালে যা বলেছিলাম মিলে যাচ্ছে তো? আমি ঘাড় নেড়ে সায় দিলাম। জনা কয়েক লোক মিলে বাঁশ পিটিয়ে দরজা ভেঙে ফেলেছে। তখন দরজা ভাঙতেই চোখে পড়ল সেই মর্মান্তিক দৃশ্য, যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ঘরের মেঝেতে পড়ে আছে একটি মৃতদেহ। সে আর কেউ নয়, নীলিমা। হাতের শিরা ফালা ফালা করে কাটা, চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মেঝেতে রক্ত গড়িয়ে শুকিয়ে গেছে। কতক্ষণ যে এভাবে সে পড়েছিল জানি না। বাড়িতে কান্নার রোল উঠল। গ্রামের মধ্যে একটা হুলুস্থুল অবস্থা। অমন শান্ত মেয়ে যে এমন কাণ্ড করে বসবে এ কথা কেউ ভাবতে পারেনি। খবর পেয়ে বাড়িতে পুলিশ এলো। দেহ মর্গে পাঠানো হলো। তারপর মৃতদেহ তুলে দেয়া হলো বাড়ির লোকের হাতে। নীলিমার পরলৌকিক ক্রিয়া যথাবিধি সম্পন্ন করা হলো। গ্রামের এমন পরিস্থিতি দেখে আমার আর সেখানে থাকতে ইচ্ছে হলো না। মাকে বললাম, সেই ছোটবেলার চিরসবুজ গ্রামটা যেন অভিশপ্ত হয়ে গেল মা। আমার আর এক বিন্দুও এখানে থাকতে মন চাইছে না। এবার তুমিও আমার সাথে চলো, মায়ে বয়ে দুটো ফুটিয়ে খাবো। ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। মা রাজি হলেন না, বলেন, তা কি হয় বাবা? স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও যেতে পারবো না। মরতে হলে এখানেই মরবো। অভিশাপ তো লাগবেই বাবা। বামুনের ঘরের মেয়ে হয়ে বাগদিদের ছেলের সঙ্গে কি ঢলাঢলি, কি মাকামাকি। এমনটা যে হবে ও আমি আগেই জানতুম। মুখুজ্জে গিন্নির বড় দেমাক হয়েছিল। মেয়ের রূপে একেবারে ধরাকে স্বরাজ্ঞান করেছিল। দিয়েছে এবার সেই মেয়ে মুখে নুড়ো জেলে। 70 আমার 70কে পেটে ধরেছে, ফল তো পেতেই হবে। মায়ের এই সকল কথা আমি আর সহ্য করতে পারছিলাম না। শুধু বললাম, আহ মা, যে মেয়েটা পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে চলে গেল, তাকে নিয়ে এই ধরনের কথা শুনতে ভালো লাগছে না। মা আর কিছু বললেন না। আমিও ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আমার বেশ মনে পড়ছিল এক পরন্ত বিকেলের বেলায় প্রথম আমি নীলিমাকে পড়াতে গিয়েছিলাম ওদের বাড়ি। যাতে আমিও বাউন, তাই যথাযোগ্য আতিথেয়তাও লাভ করেছিলাম প্রথম দিন থেকেই। নির্দিষ্ট পড়ার ঘরে গিয়ে দেখি একটা বছর 10-এর মেয়ে খাতা পেন্সিল নিয়ে বসে আছে। দুদিকে বিনুনি করা চুল, মুখে যেন হাসি লেগেই আছে। আমি যেতেই খুব খুশি হয়ে বলল, সমতা, তুমি পড়াবে? আমি হেসে বললাম, দাদা কি রে, আমি যে আজ থেকে তোর মাস্টার মশাই, স্যার বলে ডাকবি। সে বিনুনি দুলিয়ে বলেছিল, ওসব আমি বলতে পারবো না। দাদা বলে ডেকে এসেছে সেই ছোট্টটি থেকে। আজ হঠাৎ স্যার? না না, ওসব আমি বলতে পারবো না। কথাগুলো সে এমন গম্ভীরতার সাথে বলেছিল, শুনে আমার ভারী হাসি পেয়েছিল। তাই চোখের সামনে সেই দিনের ছবি আজ স্পষ্ট হয়ে ফুটে উঠছে।
সেই স্নিগ্ধ মুখখানা, কিভাবে এমন কঠোর পাষাণ হয়ে আত্মহত্যা করতে পারে এ আমার বোধগম্য হলো না। দিন চলে যায়, কিন্তু কথা ঠিকই রয়ে যায়। আমি কলকাতায় ফিরেছি প্রায় হপ্তা দুয়েক হলো। কাজে কর্মে মন বসছে না। আসলে এখানে এসেও আমি সেই কথাগুলো ভুলতে পারছি না। এমনকি নীলিমার সেই ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো আমি আমার স্বপ্নে দেখছি। সেই চোখ দুটো যেন আমাকে প্রশ্ন করছে, দাদা বলো তো, ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা কি চারপাড়া থেকে হয়? না, আমি ঘুম ভেঙে উঠে জেগে বসে থাকি রাতের পর রাত। গ্রামের সেই পরিস্থিতির কথা মনে পড়লে সেখানে যেতে ইচ্ছে হয় না, কিন্তু মা এখনো সেখানে থাকে। আমি ছাড়া যে তার কেউ নেই। আমি কিছুতেই কলকাতাতে মন বসাতে পারলাম না। কোনো এক অদৃশ্য টান আমাকে গ্রামে নিয়ে যেতে চাইছে। অগত্যা আরও 2 সপ্তাহের ছুটি নিয়ে আবার গ্রামের দিকে রওনা দিলাম। মায়ের কাছে শুনলাম অনেকদিন হয়ে গেলেও সুবোধের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। মুকুজ্জেদের বাড়ি খাঁ খাঁ করছে। তারা সকলে অন্য কোথাও চলে গেছে। আশা থেকে আমি বেরোইনি দুদিন। শরীরটা ভালো ছিল না। দিন দুয়েক পরে ঘরের কিছু জিনিস আনার সময় শিবুর সাথে দেখা। শিবু বলল, আরে সমরদা, কখন এলে? সব কিছু শুনেই এসেছো বুঝি? তা কদিন থাকবে তো এখন? আমি ওর কথা কিছুতেই বুঝতে পারলাম না। বললাম, আমি তো কোনো কিছু শুনে আসিনি রে। আমি মাকে দেখতে এসেছিলাম। ভাবছি এবারে মাকে নিয়ে একেবারে কলকাতা যাব, বুঝলি? মা এখানে একা একা থাকে, ভারী চিন্তা হয়। তা তুই যেন কি বলছিলি, কি হয়েছে বলতো? শিবু খুব নিচু স্বরে বলল, সুবোধ যে ফিরে এসেছে, শোনোনি? শুনে আমি অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। শিবু বলল, নীলিমা মারা যাওয়ার দিন 4 পর ফিরে এসেছে। কে বা কারা তাকে যেন সুড়ঙ্গের ভেতরে আটকে রেখেছিল। সেদিন স্নান করতে যাওয়ার পথে হঠাৎ পিছন থেকে তার চোখে কে যেন কালো কাপড় বেঁধে দেয়। তারপর তাকে ভয় দেখিয়ে নিয়ে যায় এক গোপন জায়গায়। সেখানে যাওয়ার পরে যখন চোখ খুলে দেয়, সুবোধ দেখে সেটা একটা অন্ধকার সুড়ঙ্গ। জনা কয়েক লোক যারা ওখানে ছিল তাদের কাউকে সুবোধ চিনতে পারেনি। তবে রাতের অন্ধকারে একটা লোক আসতো, সে এই গাঁয়েরই, তবে নামটা সুবোধ মনে করতে পারছে না। সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছে। তবে কি জানো দাদা, ওখান থেকে ফিরে আসার পর থেকেই সে কেমন হয়ে গেছে। রাত বিরেতে বাড়ি থেকে কোথায় যেন চলে যায়, ফিরে সেই সকালবেলা। চল একবার দেখা করে আসি বলে দুজনেই সুবোধের বাড়ির দিকে রওনা দিলাম। পরাণ বাগদির বউ সবে উনুনে কাঠ দিয়েছে। আমার গলার আওয়াজ পেয়ে মুখের উপরে এক হাত ঘোমটা টেনে নিয়ে বলল, ঠাউর যে বাইরে পিঁড়ে পেতে দিই। পরাণের বউ শশব ব্যস্ত হয়ে উঠেছে দেখে আমার খুব খারাপ লাগলো। তাকে আশ্বস্ত করে বললাম, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি এখানেই বেশ আছি। একবার সুবোধকে দেখতে এসেছিলাম। এই কথায় কাকিমার ডুকরে কেঁদে উঠল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, ও কি ওর মধ্যে আছে ঠাউর? ওই পেতনি যে তাকে কে রেখেছে গো। ওই যে দেখছো শুধু শরীরটা, ভিতরটা
মনটা তো পিশাচিনি গ্রাস করেছে গো। বলে আবার সেই মরা কান্না জুড়ে দিল। মায়ের কান্না শুনে সুবোধ ঘর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখেই দূর থেকে হাত জোর করে প্রণাম করলো। মা অমনি শুধু কাঁদে, কেন কাঁদে কে জানে। আমি তো মরিনি, মরেছে আমার আত্মা, আমার সুখ, আমার আনন্দ, আমার নীলি তো আছে সাথে। ওকে ছেড়ে আমি মরতেও পারবো না, ও যে খুব কষ্ট পাবে। তারপর আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে বলল, ওই যে আকাশে ওর মুখটা ভেসে আছে, দেখো দেখো, ওই যে আকাশে ওর মুখটা ভেসে উঠেছে। বলতে বলতে আকাশের দিকে চেয়ে থাকে সে। এমন দাঁড়া কথা কোনো সুস্থ মানুষে কি কইতে পারে? কোথায় বনে বাদারে ঘুরে বেড়ায় কেউ জানে নে গো। জিজ্ঞেস করলে কেমন উদাস দৃষ্টি দিয়ে চেয়ে থাকে, আর বলে নীলি আমাকে ডাকে। রাতের অন্ধকারে আমাদের দেখা হয়, আমরা দুজনে হাত ধরে ঘুরি, কত কথা বলি। নীলি বলেছে আসছে অমাবস্যায় আমাকে ওর কাছে নিয়ে যাবে। এমন কথা শুনলে যে আমার বুকটা কেঁপে ওঠে বাবা। ওই রাক্ষসী নির্ঘাত আমার ছেলেকে মেরে ফেলবে, ও কিছুতেই ওকে বাঁচতে দেবে না। রাতে ও কোথায় যায় কেউ দেখেছে? এবার তার গলার স্বর নিচু হলো। আর কেউ দেখেছি কিনা বলতে পারি না ঠাউর, তবে আমি নিজে চোখে দেখেছি। গভীর রাতে ঠিক আমার ঘরের পাশে ঘুঙুরের শব্দ শোনা যায়, আর অমনি আমার ছেলে সেই শব্দ শুনে ঘর থেকে বের হয়ে যায়। একদিন ওর বাবাকে ডেকে তুলেছিলাম, তারপর আমি আর ওর বাবা পিছন পিছন যাবো স্থির করলাম। দেখি কি আমাদের বাঁশের বেড়াটা পেরোতেই কে যেন এক মেয়ে মানুষ ঠিক ছায়ার মতন ওর পিছন পিছন চলেছে। ওই বুড়ো বয়সে মিছে কথা বলে কি পাপের ভাগী হব তাও? আমরা দুজনে বসো দেখলুম। আমার ছেলে তার সঙ্গে কথা বলে, হাসে, মেয়েটির কথা, তারপর দৃষ্টির সীমা পার হয়ে কোথায় চলে যায়। রোজ রাতে? হ্যাঁ বাবা, রোজ। ছেলেটাকে পাগল করে ফেললে গো। কতদিন এমন করে ওকে ধরে রাখতে পারবো জানি না। সামনের অমাবস্যায় কি যে হবে সেই ভেবে আমি ভয়ে কাটা হয়ে আছি। ঘরের মধ্যে এমন সব কথা বলে আমার হাত পা কাঁপতে থাকে ঠাকুর। ও চাগুনিন দেখে কি কোনো লাভ হবে বলো? আমি আর শিবু চিন্তিত মুখে সেখান থেকে চলে এলাম। আকাশে এক ফালি চাঁদের আলো ইঙ্গিত দিচ্ছে অমাবস্যা আসতে আর বেশি দেরি নেই। সেদিন গ্রামে যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এ আমি বেশ বুঝতে পারছি। হাতে আর মাত্র 2 দিন। সুবোধ নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। মাঝে মধ্যেই বিড় করে কি সব বলে চলেছে। তাকে নিয়ে এসে রাখা হয়েছে গ্রামের প্রাচীন কালী মন্দিরে। সকলেই বলে মা নাকি খুব জাগ্রত। পরাণের বউ হত্যে দিয়ে পড়ে আছে মায়ের কাছে। আমরা অসহায়ের মতো চোখের সামনে একটা ছেলের ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দেখছি। আমাদের যেন কিচ্ছু করার নেই। আমি শহরে থাকি, কিন্তু গ্রামে এসে এতগুলো মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আমি নাস্তিক নই, তবু
এই সদ্য যৌবনে উপনীত হওয়া ছেলেটাকে সময়ের হাতে বলি হতে দেখে প্রাণটা হুহু করে উঠল। আমার হঠাৎ মনে হলো একবার শুভদের কাছে যাওয়া দরকার। যেমন ভাবা তেমন কাজ, একাই দুপুরবেলা বেরিয়ে পড়লাম। গ্রামের কালী মন্দিরের সামনে গিয়ে দেখলাম সকালেও এখানে গ্রামের মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল, তবে এখন যে যার বাড়িতে দরজায় ঘুমোচ্ছে। আমি মন্দিরের শিকল খুলিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম সুবোধ মন্দিরের চাতালের এক কোণে শুয়ে আছে। আমার পায়ের আওয়াজে ধরফর করে উঠে বসল। তারপর করুণ সুরে বলল, ওরা আমাকে নীলির কাছে যেতে দেয় না দাদা, আমাকে আটকে রাখে। নীলি আমাকে ডাকে, কিন্তু ও তো এই মন্দিরে ঢুকতে পারে না। বলে নাকি ওর শরীরে জ্বালা করে ভীষণ। দাদা দাদা আমাকে নীলির কাছে যেতেই হবে। ও বলছে ও আমাকে ছাড়া বাঁচবে না। সুবোধের কথায় আমার চোখ জলে ভরে ওঠে। হায় রে ভালোবাসা! যে মানুষটা বেঁচে নেই তার জন্য এই হতভাগ্যের মনে কত প্রেম জমে আছে। আর কেউ কেউ বেঁচে থাকতে মানুষের ভালোবাসার মর্যাদা দেয় না। আমি সুবোধকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম, দেখ, যে নেই তার জন্য মিছেই এত চিন্তা করছিস। নীলিমা আর বেঁচে নেই সুবোধ, এই কথাটা তোকে বুঝতেই হবে। সুবোধের দৃষ্টি তীক্ষ্ণ, গলায় বিরক্তির সুর স্পষ্ট। সে বলল, তুমিও বুঝি আমাকে পাগল ঠাউরেছ। গায়ে সকলে বলে আমি নাকি পাগল, আমি নাকি নীলিকে দেখতে পাইনি। কিন্তু তুমি তো শিক্ষিত লোক, তুমি কি করে ওদের মতো হলে? ওরা আমাকে এই মন্দিরে আটকে রাখে, তাই আমি বেরোতে পাইনি। তোমার যখন এতই অবিশ্বাস, ঠিক 3 দিন পর অমাবস্যা, সেদিন এই মন্দিরে পূজা হবে। নীলি বলেছে সেদিন আমাকে আর কেউ আটকাতে পারবে না। তোমরা সবাই তখন বিশ্বাস করবে। দেখে নিও আমার কথাটা মিলে যাবে কেমন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল সুবোধ। আমি আশাহত হয়ে সেখান থেকে চলে এলাম। মন্দির থেকে বেরিয়ে দরজায় শিকল তুলে দিলাম। হাত পা কেমন যেন অসাড় হয়ে আসছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে এই গ্রামের জন্য। আজ অমাবস্যা। মন্দিরে সকাল থেকেই পুজোর তোড়জোড় শুরু হয়েছে। আমিও নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। কয়েকদিন পরেই কলকাতা ফিরে যেতে হবে। মা নানা রকমের আচার বানিয়ে রেখেছে, সেগুলো আমি নিয়ে যাব। এমন সময় বাইরে শিবুর গলা পেলাম। সমরদা, একবার মন্দিরে যাবে না? আমি যে সেদিন মন্দিরে গিয়ে সুবোধের সঙ্গে কথা বলে এসেছিলাম, এ কথা আমি কাউকে জানাইনি, এমনকি মাকেও না। শিবুকে বললাম, কদিন পরে কলকাতা ফিরতে হবে রে, তাই কিছু গোছকাজ করছি। আমি সন্ধ্যের দিকে একেবারে যাব। ও আচ্ছা, তবে সন্ধ্যের দিকে তো আমার আবার হবে না দাদা। একটা জরুরি কাজে বড় মামার কাছে যেতে হবে, সেই মুকুন্দপুর। ঘন্টা 2-1 পথ। কাজ সেরে আবার রাতেই ফিরবো। তাহলে চলি দাদা। হাত নেড়ে শিবু মন্দিরের দিকে চলে গেল। আমি আবার আমার গোছানোর কাজে মন দিলাম। দেখতে দেখতে সন্ধ্যা নামল। গ্রামের বাতাসে আজ যেন আতঙ্ক ছড়িয়ে রয়েছে। গ্রামের সকলেই ভয়ঙ্কর কিছু একটা দেখার জন্য অপেক্ষা করছে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন থেকেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। গা ভারী হয়ে উঠতে লাগলো। কোনো রকমে মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম। মন্দিরে পূজারি বসে পুজোর জোগাড় করছে। তার পাশে সুবোধ এক দৃষ্টে তাকিয়ে আছে।
মায়ের স্নিগ্ধ রূপের দিকে। আমি বাইরে থেকেই ডাক দিলাম, সুবোধ। কতগুলো পাতার খচমচ শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমি একটা বিশাল শাল গাছের নিচে শুয়ে আছি। ঘুমে ঘোর কাটতেই আমি উঠে বসলাম। আমি শালবনের জঙ্গলে কি করে? হাতের দিকে তাকিয়ে দেখি, এ কি এত এত রক্ত কেন? মুখ মুছতে গেলাম, সেখানেও রক্ত, যেন এখনই কাঁচা রক্ত ঠক ঠক করে গিলে খেয়েছি আমি। এত রক্ত এলো কি করে? চারপাশে কেউ কোথাও নেই। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। আমার জন্য আরো আশ্চর্য কিছু যে অপেক্ষা করে আছে, তখনও সেটা বুঝিনি। আমার পায়ের দিকে তাকিয়ে দেখি, আমার পায়ের সামনে একটা মৃতদেহ পড়ে আছে। ভোরের আবছা আলোয় তার মুখটা স্পষ্ট বুঝতে পারলাম। সুবোধ। তার মাথা ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। মাথার কাছে রক্ত মাখা ভারী একটা পাথরও পড়ে থাকতে দেখলাম। এরপর দেখলাম পেটের কাছে দলা পাকানো মাংস বের হয়ে আছে। তার পেটের কাছে খুবলে খাওয়া অংশটা দেখলে বোঝা যায় কেউ নৃশংসভাবে পেট চিড়ে মাংস তুলে নিয়েছে সেখান থেকে। এই দৃশ্য দেখে আমার গা কুলিয়ে উঠতে লাগলো। প্রায় বমি করতে করতে আমি মেঠো পথে ছুটতে লাগলাম। আমি ছুটে মন্দিরে খবরটা দিতে গেলাম। দেখলাম মন্দিরের সামনে তখন ভিড় উপচে পড়েছে। আমি ছুটে যেতেই সকলে যেন ভয়ে কুঁকড়ে গেল। আমি যতই এগোতে লাগলাম, সকলে ভয়ে পিছিয়ে যেতে লাগলো। আমি সব কিছু অগ্রাহ্য করে বললাম, সুবোধ, সুবোধ, ওই জঙ্গলে পড়ে আছি, তোমরা তাড়াতাড়ি চলো। গ্রামের সকলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করতে লাগলো। আমি এবার বিরক্তির সুরে বললাম, কি হয়েছে তোমাদের? কেন এমন করছো? এবার শিবু এগিয়ে এলো। তাও আমার প্রায় হাত দুয়েক দাঁড়িয়ে বলল, সুবোধকে তো নিয়েছো, এবার আর কাকে নিতে এসেছো? আমি চিৎকার করে বললাম, আমি সুবোধকে নিয়েছি মানে? কি যাতা বলছিস তুই? আমি তো তোদের খবরটা দিতে এলাম, আর তোরা আমাকেই। শিবু এবার আমার কাছে এলো। পিছন থেকে অনেকেই তাকে বারণ করতে লাগলো, কিন্তু তবুও সে সকলের বারণ অগ্রাহ্য করে এগিয়ে এলো। আমার দিকে তাকিয়ে বলল, কাল সন্ধেবেলা তুমি সুবোধকে ডেকে নিয়ে গেছিলে, তখন পুজোর জোগাড় চলছে। কিছু কিছু লোক মন্দিরে আসতে শুরু করেছিল। তারা দেখেছে তুমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে সুবোধকে ডাকলে। সুবোধ মন্দির থেকে বেরিয়ে এসেছিল, তোমার পিছন পিছন সে চলছিল। রাস্তায় অনেকেই তোমাদের দেখেছিল, কিন্তু তুমি সুবোধকে নিয়ে যাচ্ছ ভেবে কেউ বাধা দেয়নি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তোমরা কেউ ফিরছিলে না, তখন সকলে মিলে খুঁজতে বের হয়েছিল। আমিও মানিকের মুখে খবরটা শুনে আমার মামার বাড়ি যাওয়া বাতিল করে দিলাম। এরপর বেশ কয়েকটা মশাল নিয়ে খুঁজতে খুঁজতে আমরা সেই বিশাল শাল বনের জঙ্গলে যখন গেলাম, তখন দেখলাম। শিবু থামল। আমি অধৈর্য হয়ে বললাম, কি দেখলি? দেখলাম তুমি সুবোধের দেহের ওপর বসে আছো আর তার পেট চিরে মাংস বের করছো। তারপর একটু একটু করে নিজের মুখে তুলে দিচ্ছ সেই মাংস। উফ, কি বিভৎস দৃশ্য! শিবু মুখ ঠেকে নিল। আমার যেন কিছুই মনে পড়ল না। এসব কি শুনছি আমি মন্দিরে এসেছিলাম, এটা আমার মনে আছে, কিন্তু তারপরে কি হয়েছে সে তো আমার কিছু মনে নেই।
আবারও সকলের মুখের দিকে তাকালাম। সেই ভয়ার্ত দৃষ্টি সকলের চোখে। শেষ পর্যন্ত কিনা আমি সুবোধকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি বোধহয় আমি চিন্তা করেছিলাম, আর সেই আমি কিনা সুবোধের হত্যাকারী। আমি মাটিতে বসে পড়লাম। তখনও আমার সারা শরীরে রক্ত লেগে আছে। রক্ত মাখা হাতের দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণায় গা কুলিয়ে উঠল। শিবু ডাকলো। আমি অসহায়ভাবে ওর মুখের দিকে তাকালাম। মনে আছে সমরদা, নীলিমা বলেছিল সুবোধকে অমাবস্যার রাতে নিয়ে যাবে? কথাটা আমার মনে পড়েছে। কাল বিকেল 5টা থেকে অমাবস্যা লেগেছে, এখনো তা ছাড়েনি। নীলিমা তাহলে আমারই শরীরে আশ্রয় নিয়েছিল কাল সন্ধ্যেবেলা। সেই জন্যই আমার দেহ ভারী হয়ে উঠেছিল, আর একটা শিরশিরানি ভাব অনুভব হয়েছিল। একটা দেহ না পেলে তো আত্মার কিছু করার ক্ষমতা থাকে না। সুবোধকে চিরতরে মুক্তি দেওয়ার মাধ্যম হিসেবে সে আমাকে বেছে নিয়েছিল। হঠাৎই আমার মাথাটা যেন কেমন করতে লাগলো। আমি দেখলাম আমার শরীরটা মাটির দিকে এগোচ্ছে। আমার যখন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বেডে নিজেকে পেলাম। পাশে মা অঝরে কেঁদে চলেছে। শিবু, রমেন, বিল্টু আরও অনেকে আমাকে ঘিরে আমার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু উঠে বসার চেষ্টা করতেই শিবু বলল, তুমি শুয়ে থাকো সমরদা, ডাক্তারবাবু বলেছেন তোমার বিশ্রামের প্রয়োজন। মা তখনও কেঁদে চলেছে। সাদা পোশাক পরিহিতা একজন নার্স আমার বেডের কাছে এসে বললে, আপনারা অযথা এত ভিড় করছেন। ডাক্তার সরকার কিন্তু খুব বিরক্ত হচ্ছেন। রোগীকে বিশ্রাম নিতে দিন, শুধু একজন থাকতে পারবেন। এরপর আমার মাকে দেখিয়ে বললেন, ওনাকে এখান থেকে নিয়ে যান, আবার পরে নিয়ে আসবেন। গ্রামের অনেক মানুষই আমাকে দেখতে এসেছিল। কারো চোখে জল। আমাদের বিধু-খুড়ো স্ত্রী মাকে ধরে বাইরে নিয়ে গেল। যেতে যেতে মা বারবার আমার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলেন। আমারও দু চোখ ভরে এলো জলে। নিজেকে সামলে নিয়ে আমি অতি কষ্টে বললাম, শিবু, তুই আমার কাছে একটু বস। শিবু বসলো, আমার হাত দুটো ধরে বলল, বলো দাদা। ডাক্তার কি বলছে রে? আমার কি হয়েছে? আমি কবে সুস্থ হব? কবে বাড়ি যাব? খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দাদা। আমার একটু অস্বস্তি লাগছে রে। আমার দাঁতে কিছু একটা লেগে আছে মনে হয়, দেখ তো। কই দেখি। আমি খুব সাধারণভাবেই বললাম, মাংসের টুকরো আটকে গিয়েছে বোধ হয়। কাল রাত থেকেই বের করার চেষ্টা করছি, কিন্তু এমন বেখাপ্পা জায়গায় আটকেছে না, কিছুতেই বের করতে পারছি না। কথা বলতে বলতে টুকরোটা খুঁচিয়ে দাঁত থেকে বের করলাম। দেখলাম শিবু বিস্ফারিত চোখে আমার দিকে চেয়ে আছে। তারপর প্রবল আতঙ্কে ও আমার ঘর থেকে বেরিয়ে গেল। শিবুর এই অদ্ভুত আচরণ দেখে আমি অবাক হয়ে সেদিকেই তাকিয়েছিলাম। শেষ হলো আমাদের আজকের গল্প দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে নরখাদক। এরকমই আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে। ধন্যবাদ।